This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খেলাটা আর একটু জোরে মারতে হবে। হিন্দু সরকার হবে 26-এ, চুকিটকিট খেলাও হবে, সুইমিংও হবে। এই সরকার মোল্লাদের সরকার, এই সরকার মুসলমানদের সরকার। বাবা, কবে থেকে উনি হিন্দু ধর্মের নেতা হয়ে গেলে? মুসলমানরাও বিজেপিকে ভোট দেবে না। মুসলিম ভোট বাদ দিয়ে আমরা ভোটে জিতি। আমি জিতেছি নন্দীগ্রামে। আমি শুভেন্দু অধিকারী, আমি সবার বিধায়ক নই। আমাকে হিন্দুরা এমএলএ করেছে, আমি হিন্দুদের বিধায়ক। আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। হিন্দু জেগে উঠেছে, সেই জন্য উনাকে এগুলো বলতে হচ্ছে। মন্দির একটা শিব মন্দির, সেই দেওয়ালে যেখানে আমি মাথা রেখে ঘুমাই। কাজে তোমাদের কারো কিছু করবার ক্ষমতা আমাকে নেই। উনি 22শে জানুয়ারি 2024 রাম মন্দির উদ্বোধনের দিন পার্ক সার্কাসে মিছিল করেছিলেন, হিন্দুরা ভুলে যায়নি। উনি মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছে, হিন্দুরা ভুলে যায়নি। তৃণমূল কংগ্রেস 2021 সালের বিধানসভা নির্বাচনে বুঝতে পেরেছে সিংহভাগ হিন্দুরা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়নি। এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম তোষণকারী, হিন্দু বিরোধী। তো স্বাভাবিকভাবে এখন হিন্দুদেরকে বোকা বানানোর জন্য কিছু কর্মকাণ্ড মমতা বন্দ্যোপাধ্যায় করবে। বিজেপি আপন মনে তালপাতা সেপাইরা ওই রাংতা তলোয়ার নিয়ে লাপালাপি করছে। মুসলিম লীগ 2 এর সরকার আমাকে বলেছে আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি। মমতা বন্দ্যোপাধ্যায় যা ছিলেন, হিন্দুদের অনুষ্ঠানে ছিলেন, পুজোয় ছিলেন, জগন্নাথ মন্দিরে আছেন, সবেতে আছেন। রাবণ জীবনে একবারই গেরুয়া পড়েছিল, আর সেই গেরুয়া দেখে মা সীতা ভুল করেছিলেন। বাংলার জনগণও যদি মা সীতার হয়ে ভুল করেন রাবণের গেরুয়া পরা দেখে, তাহলে পরে হরণ হবে সীতার। খেলা আবার হবে। কিভাবে হিসাব করতে হয় শুভেন্দু অধিকারী জানে। খেলা নম্বর 4, বিজেপির হবে হার। একটিবার বিজেপি, বেশি না, অনেক দূর চলে গেছে বিজেপি। 39% ভোট, এত লুট মার চুরির পরে। আর মাত্র 5% হিন্দুর ভোট চাই। 5% হিন্দু। হিন্দু সরকার হবে 26-এ, হিন্দু সরকার হবে। 215-র বেশি আসন নিয়ে চতুর্থবার যাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়, সেটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। খেলা শুরু হয়ে গেছে, ভোটের খেলা। ভোট হতে এখনো 1 বছরের বেশি সময় বাকি, কিন্তু এখনই দুপক্ষ খেলতে নেমে পড়েছে। আর এই খেলায় জানেন তো কোনো ফাউল নেই, কোনো অফসাইডও নেই। খেলা হচ্ছে মেরুকরণের চড়া সুরের ডিজে বাজিয়ে। এর মধ্যেই টিমে কিছুটা বদল আনলো গেরুয়া শিবির। অনেক দিন ধরেই জল্পনা চলছিল, দোলের দিনই রাজ্যের 25টি সাংগঠনিক জেলায় নতুন সভাপতির নাম ঘোষণা করলো বিজেপি। তাদের মধ্যে 15 জন একেবারে আনকোড়া নতুন জেলা সভাপতি হলেন। আরও 18টি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা কয়েকদিনের মধ্যেই হবে বলে শোনা যাচ্ছে। 2026 নির্বাচনে পুরুলিয়া সাংগঠনিক জেলা যে 7টা বিধানসভা সিট, সেই 7টা বিধানসভা সিট বিপুল ভোটে জয়লাভ করা। 6টা কেন, আপনি 7টাই ধরতে পারেন। বাঘমুন্ডি আমরা কন্টেস্ট করিনি। পুরুলিয়া জেলা এখন সাংগঠনিক জেলায় যেখানে 7টি বিধানসভা আসন রয়েছে, সে 7কে 7 আমরা জিতি। খেলটা তো ময়দানে হবে, কুরুক্ষেত্রের মাঠে দেখা হবে তাদের সাথে আমাদের। যে 2026-এর লড়াই, সেই লড়াই আমরা করে যে কোচবিহার জেলা যে আমাদের সাংগঠনিক যে 8টি বিধানসভা, আমরা সেই 8টা বিধানসভাতে আমরা 2026-এ জয়লাভ করব। এখানে 6টা বিজেপির এমএলএ, একজন সাংসদ ছিল, তাদের অ্যাক্টিভিটিস দেখেই মানুষ ভোট দেবে। এখানে বিজেপি নতুন করে বুথের সভাপতি পাল্টালো কি, বিজেপির ওদের মণ্ডলের সভাপতি পাল্টালো কি, জেলার পাল্টালো, এতে পাবলিকের কাছে কিছু যায় আসে। আমরা 26-এর নির্বাচনে পার্টিকে আমার হুগলি লোকসভার 7টা বিধানসভা জিতিয়ে 7টা সিট দেওয়ার আজকে আমরা অঙ্গীকার করছি। সামনে যে বিধানসভা নির্বাচন আছে, সেই বিধানসভা নির্বাচনে আমাদের সমস্ত সনাতনী ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাকে নিয়ে
আগামী দিন 7টা বিধানসভায় আমরা জয়লাভ করব। হিন্দু এক কাট্টা হয়েছে বলেই 77টা বিজেপির এমএলএ, হিন্দু 39% এক কাট্টা হয়েছে বলেই আমরা 2,33,27,000 ভোট। আমাদের মহারাষ্ট্রের মতো আর 5% হিন্দুকে আমাদের পক্ষে ভোট করাতে হবে। নতুন যারা জেলা সভাপতি হলেন, মানে বিজেপির আর কি সাংগঠনিক জেলা সভাপতি, তারা নাকি বেশিরভাগই আরএসএস এর ঘনিষ্ঠ বলে পরিচিত। নতুন জেলা সভাপতিরাও অঙ্ক করছেন শুভেন্দু অধিকারীর শেখানো ফর্মুলা মেনেই। সোমবার দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একটু মোলাকাত করতে দিল্লি যাচ্ছেন বিরোধী দলনেতা। তার আগেই বাঁকুড়া 1 ব্লকের বিভিন্ন দেয়ালে দেখা যাচ্ছে শুভেন্দুর বলে দেওয়া ফর্মুলা। কি সেটা? হিন্দু হিন্দু ভাই ভাই, 26-এ বিজেপি সরকার চাই। আরেকবার বলি আপনাদের, হিন্দু হিন্দু ভাই ভাই, 26-এ বিজেপি সরকার চাই। এটা দেয়াল লিখন। দেয়াল লিখন পড়তে পারছেন? হিন্দুরা বাঁধো জোট, বিজেপিতে সব ভোট। ছড়া কাটা হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে সমস্ত হিন্দু এখন। এইবার হিন্দুদের দরকার বিজেপি সরকার। না, এই রকম দেওয়াল লিখন কখনো এই বাংলার দেওয়ালে আগে দেখিনি, এই প্রথম। হলফ করে বলতে পারি, সম্ভবত আপনারাও। ভোটের এই খেলার মাঠ কি আসলে আমাদের মনে পাড়িয়ে দিচ্ছে আসানসোলের সেই ইমামের কথা? কখনো কানে ঢুকবে তার কথা? आपका मुसलमान होना, आपका हिंदू होना, मजहबी होना, या आपका ज़ाती मसला है, कोई इससे फ़र्क नहीं पड़ता। आप बहुत मजहबी हैं लेकिन आप किसी की खिदमत नहीं कर पा रहे हैं तो कोई फ़ायदा नहीं है। मजहबी जो होगा, सच्चा मजहबी, वो खिदमत करने वाला होगा, गरीब की मदद करेगा, कमज़ोर की मदद करेगा, बीमार की मदद करेगा, भूखे को खाना खिलाएगा। ये उसका काम है। जो अपोजिशन है बंगाल के अंदर, उसको भी जो मौजू है जिस पर के काम करना है, तालीम के अंदर हमारी क्या तरक्की हो रही है, हमारे बंगाल की क्या तरक्की हो रही है, हमारे मुल्क की क्या तरक्की हो रही है, इसको देखने की ज़रूरत है। खाली हम हिंदू हैं और मुसलमान हैं, इससे कुछ होने वाला नहीं है। हम इंसान हैं कि नहीं? ये मुल्क ऐसा है, एक गुलदस्ता है, इसमें हर किस्म का फूल है, सब मिलजुल कर रहेगा, मोहब्बत से रहेगा तो ये मुल्क तरक्की करेगा और आगे जाएगा। 2018 সালে সাম্প্রদায়িক হিংসায় ছেলে খুন হওয়ার পরও ইমাম এমদাদুল্লাহ রশিদি শান্তি রক্ষায় এইরকম একটা ভূমিকা পালন করেছিলেন চিরকাল, যেটা মনে রাখার মতো। এমনকি দোষীদের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে যাননি, ক্ষমা করে দিয়েছিলেন। সবাই বেকসুর খালাস পেয়ে যান। তার আবেদন কেউ কানে তুলবেন? পাগলের মতন প্রলাপ বকছে শুভেন্দু অধিকারী সহ সবাই এখন ধর্মে মেতে গেছে। মানুষের ইস্যু বাদ, ধর্মে মেতে গেছে। আপনাদের আমরা আজে বাজে কথা, যার কোনো মাথা মুন্ডু নেই। 1 কোটি লোক নাকি রামনবমীতে নামে, রামনবমী, হনুমান জয়ন্তী ইত্যাদি ইত্যাদি, এবং তাই নিয়ে কম্পিটিশন চলছে। ধর্মকে ব্যবহার করে রাজনীতির ধান্দাবাজি করা, ধর্মকে ধর্মের স্থান থেকে সরিয়ে নিয়ে রাজনীতির ধান্দায় যারা কাজে লাগাতে চান, তারা প্রকৃতপক্ষে ধর্মের কলুষতা করেন, অধর্মের কাজ করেন। শেষ মুহূর্তে যদি শিডিউলে কোনো বদল না আসে, তাহলে খুব সম্ভবত সোমবার দিল্লি যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবারই মুখ্যমন্ত্রী যাচ্ছেন কোথায় জানেন? ফুরফুরা শরীফ। রাজ্যের মুসলিম ভোট নিয়ন্ত্রণে এই ফুরফুরা শরীফের গুরুত্ব কে না জানে? ফুরফুরা শরীফের পীরজাদাদের মধ্যে তৃণমূল ঘনিষ্ঠ বলে কে পরিচিত বলুন তো? তহা সিদ্দিকী। ও আর নতুন করে বলে দেওয়ার কিছু নেই। কয়েকদিন আগে ফুরফুরার অনুষ্ঠান নিয়ে তহা তোপ দেখেছিলেন, শুনুন একবার। উৎসবকে সামনে রেখে মমতা ব্যানার্জিকে আড়ালে রেখে কাটমানি খাওয়ার একটা, মানে কাটমানি খাওয়ার চক্রান্ত বলে মনে করি। 5 কোটি টাকা খরচা হচ্ছে, হয়তো মুখ্যমন্ত্রীর তহবিল থেকে মানে নেওয়া হবে 25 কোটি টাকা, সেখানে দেখানো হবে তো 25 কোটি টাকা খরচা হয়েছে, কিন্তু খরচা হচ্ছে 5 কোটি। ওই জন্য তো বলছে না সেনাশিস। আমার ভয় হচ্ছে এই ঈশ্বরের সবে আসলে বাংলার মানুষ এখানে আসবে, তার ঘাড় ধাক্কা দিয়ে তাকে বের করে দেবে না তো? আমার ভয় হচ্ছে, কারণ সেনাশিস ফুরফুরা শরীফের প্রতি শুরু থেকে অনিয়া।
ফুরফুরা শরীফের কোনো উন্নয়ন সেনাশিস চাই না। চ্যালেঞ্জ করতে বলুন যে ফুরফুরা দরবার শরীফের জন্য 14 বছরে 14 টাকা উনি খরচা করেছে। এই ক্ষোভের আগুনে জল ঢালতেই কি ফুরফুরা শরীফ যাচ্ছেন মুখ্যমন্ত্রী? মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে মুসলিম ভোটকে ইন্ট্যাক্ট করে নিজের পক্ষে রাখা, এবং সেই জন্য তিনি মুসলিমদের স্বার্থ দেখবেন, মুসলিম ফ্যানাটিক গ্রুপ যারা আছেন তাদেরকে সাহায্য করবেন, প্রয়োজনে ভারত বিরোধিতা করতেও তাদের কোনো আপত্তি নেই, সেই লাইনে হাঁটছেন। মুসলিম ভোটকে একত্রিত করে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে তাদের কাজ। পশ্চিমবঙ্গে হিন্দুদের অস্তিত্ব বিপন্নের দিকে যাবে, বাংলাদেশে যেরকম অবস্থা হয়েছে সেরকম অবস্থার দিকে যাচ্ছে। তাদেরকে যেভাবে তিনি তোল্লা দিচ্ছেন, আগামী দিনে কিন্তু চরম বিপদ। সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন জাতীয়তাবাদী সংখ্যালঘু মুসলমানদের কাছে একটাই আবেদন রাখবো যে আপনারা আর কতদিন হাতের পুতুল হয়ে থাকবেন, আপনারা কতদিন ভোটার হয়ে থাকবেন, আপনারা কতদিন সংখ্যালঘু হয়ে থাকবেন। এই রাজ্যে তো আপনারা 30% বেশি আছেন, আপনাদের সংখ্যালঘু বলা যায় না। তাই জাতীয় জনজীবনে, রাজ্যের যে জনজীবনের মূল স্রোত, সেখানে আসুন, ভোট ব্যাংক হয়ে থাকবেন না। একবার আয়নার দিকে তাকান, নিজের চেহারাটা দেখুন, একবার নিজের ছেলে মেয়ের সন্তান সন্ততিদের দিকে তাকিয়ে দেখুন, যারা আপনাদের নিয়ে রাজনীতি করছেন তাদের সন্তান। 26কে লক্ষ্য রেখে যে ভোট রাজনীতি এই বাংলায়, সেটা পুরোপুরি ধর্মযুদ্ধের চেহারা নিয়ে নিয়েছে যেন। কিন্তু শাসকের ঘরের রাজনীতি, সেখানে কি বখরার যুদ্ধ? একটার পর একটা খুন। তৃণমূলেরই এক গোষ্ঠীর হাতে আর এক গোষ্ঠীর কর্মী নেতা মারা যাচ্ছেন। গতকাল রঙের উৎসবেও রক্তের হোলি দেখেছেন টিটাগড়বাসী। তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ কলেজ পড়ুয়া অমর চৌধুরীকে খুন করার ছবি আজ প্রকাশ্যে এসেছে। দেখলে না শিউরে উঠবেন। ঘটনার সিসিটিভি ফুটেজ দেখছেন, এই ছবি বিচলিত করার মতোই। দেখুন কিভাবে ধারালো ছুরিতে ক্ষতবিক্ষত করা হচ্ছে অমর চৌধুরীকে। রং খেলার কথা বলে বাড়ি থেকে বের করে নিয়ে আসা হয় 3য় বর্ষের এই ছাত্রকে। তার পরের পরিণতি তো দেখতেই পাচ্ছেন, এবং আশপাশে কত মানুষ। রত্তলার এক বেসরকারি হাসপাতাল, সেখান থেকে আরজিকর, কিন্তু বাঁচানো যায়নি। খুনে মূল অভিযুক্ত পবন রাজভর এবং তার বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু এই খুন কেন? কিসের শত্রুতা? কেন অশান্তি? पुलिस नहीं रहा सर, पुलिस नहीं रहा, हमरा बाबू चल गया। 30 তারিখে রাত্রিরে কিছু হয়েছিল, সে পবন তখনও আকাশকে মেরেছিল, আর তখনও বলতো মেরে দেবো কি জানি। আর ও তো আকাশ ভালো ছেলে, ওসব চক্করে কিছু থাকে না, ও এসব দিয়ে মতলবই রাখে না। হঠাৎ কালকে এসে এরা নেশায় ছিল, পবন এসে এরা মেরাম করে চলে গেল। আসান 31 ডিসেম্বরে ওদের মধ্যে কিছু ঝামেলা হয়েছিল, হ্যাঁ ওদের মধ্যে কিছু ঝামেলা হয়েছিল, ওই জন্য এরা ওসব করেছে। बंधु चिलो पवन राजभर हम बोलता है सर, पुलिस का खातिर है, पवन के मारबो हम हाथ दे, बस আমি চাইতা। ও যে পবন রায়, ও এখানকার অনেক ধরনের ঘটনা করেছে। আমি প্রশাসনকে আমি আগ্রহ জানাবো, রিকোয়েস্ট যে পবন রায়ের মতন, পবন রাজভর মতন লোককে এই এলাকা থেকে যেন আর এই এলাকাতে না আসে। অনেক ঘটনা করেছে। ও আগে চুরি চামারি, যার তার উপরে পুজো পাঠে অশান্তি সব কিছু করে। ও প্রায় 6-7 বছর জেল খেটেছে, ওর গায়ে কিছু ভয় নেই। हम मार देगा, हम मारेगा उसको, शास्ति नहीं, हमको ले चलिए, हम उसको भोग देगा, आराम सबर हो जाएगा, कुछ नहीं, हम नहीं रोएगा, तब हम उसको भोग देगा। इससे करके ঠোঁট কাটা তো আমার মাথায় না জানেন অনেক কথা, অতীতের কথা কিলবিল করে। 2019-এ 21-এর মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন খেয়াল আছে? বিজেপিকে ভোট দিলে ভাট পাড়া হয়। নিজের কানে শুনুন আর একবার। বিজেপিকে ভোট দিলে কি হয়? ভাট পাড়া হয়, দেখেছেন? বিজেপিকে ভোট দিলে কি হয়? ভাট পাড়া হয়, দেখেছেন? প্রেক্ষিতটা কি ছিল? অর্জুন সিং এর জয়। 19-এ ভোটের মুখে বিজেপিতে যাওয়া অর্জুনের কাছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে হারতে হয়। 19 থেকে 2025 ব্যারাকপুরে তৃণমূলের সাংসদ এখন কে? পার্থ ভৌমিক। ব্যারাকপুর কেন্দ্রে ক্ষমতার পালা বদলেও এই অশান্তি কেন? যে যুক্তি দেওয়া হয়েছিল সেই যুক্তি তো তাহলে ধোপে টিকছে না। বিরোধীরা বলছেন এই অশান্তি খুনের পিছনে আসলে শাসকেরই বকরা।
তৃণমূলের দুই গোষ্ঠীর বকরার লড়াই, কেন্দ্রে জয়শ্রী কেমিক্যালস। কে খুন করেছে? টিএমসির লোক। কোনো রাজনৈতিক সম্পর্ক না দাদা, এটা যে ছেলেটা মেরেছে সেটা ক্রিমিনাল। অঙ্কটা শুনবেন। মূল মাথা হচ্ছে সাংসদ পার্থ ভৌমিক, নিচে দুটো গোষ্ঠী, একটা রাজ চক্রবর্তী বিধায়কের গোষ্ঠী, একটা সোমনাথ শ্যামের গোষ্ঠী। তার নিচে দুটো গোষ্ঠী, একটা বিকাশ সিং কাউন্সিলরের গোষ্ঠী, একটা বিষ্ণু সিং কাউন্সিলরের গোষ্ঠী। দুজনেই মামাটি মানুষ, দুজনেই পিসি ভাইপোর দল করে। বেসিক্যালি পুরোটাই একটা মিথ্যে বানানো গল্প। হ্যাঁ, এই ছেলেগুলো বেসিক্যালি নিজেদের ইন্টারনাল ফিকশনে নিজেদের মধ্যে নিজেদের মতবিরোধে নিজেদের জন্য হয়েছে, ঝামেলায় নিজেরা একজন মারা গেছেন, এবং এরা কোনো পলিটিক্যাল ছেলে নয়। ও ছাত্র পরিষদ করতো, কিন্তু এটা কোনো পলিটিক্যালি হিসাবে, কোনো রাজনীতিক হিসাবে এর মার্ডারটা হয়নি। 31 ডিসেম্বরে ওদের মধ্যে কি একটা ঝামেলা হয়েছিল, তাকে নিয়েই আজকে একটু কথা কাটাকাটি হয়েছে, তাতেই তারপরে ও চাকু ফাকু নিয়ে এসে ওকে মেরে দিয়েছে। বিষ্ণু সিং ভার্সেস বিকাশ সিং, কে দখল করবে ইলেকট্রো স্টিল কাস্টিং এর কারখানা, জয়শ্রীর কারখানা, সেই জন্য এই খুনাখুনি। এই ছেলেগুলো কেউই মিলে চাকরি করে না। প্রথম কথা, ন্যারেটিভটার মধ্যে যেটা শুভেন্দু অধিকারী বলেছেন, তার ন্যারেটিভের ভুল দিকটা হচ্ছে এটা আর কি। ব্যারাকপুর শিল্পাঞ্চলে যে খুন, মার্ডার, যে ধরনের যত কিছু হয়, এটার সঙ্গে না অর্জুন সিং এর একটা লিঙ্ক আছে। উনি একটা ন্যারেটিভ তৈরি করে দেওয়ার চেষ্টা করে যে এখানে নিজেদের মধ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, পার্থভৌমিক, রাজ চক্রবর্তী বা সোমনাথ বা সুবোধ বা বিষ্ণু বা বিকাশদের নাম তখন নিয়ে আসে আর কি। বিধায়ক রাজ চক্রবর্তীর কথা শুনলেন, সবটাই অর্জুনের তৈরি করে দেওয়া ন্যারেটিভ, মানে স্ক্রিপ্ট। অর্জুন ব্যারাকপুরের সাংসদ না থেকেও প্রবলভাবে আছেন। মারছে তৃণমূল, মরছে তৃণমূল, লুটছে তৃণমূল, যার লুটছে সেও তৃণমূল। বিকাশ সিং একটা সময় বিজেপি প্রেসিডেন্ট ছিল। এই বিকাশ সিং 2021-এর পরে তৃণমূলের নেতা হয়ে গেল। তৃণমূল ওকে রাজ চক্রবর্তী নিয়ে এসে মঞ্চে মালা পরিয়ে ওকে জয়েন করালো, বিষ্ণু সিংকে জয়েন করালো, তৃণমূল হলো এরা। মমতা ব্যানার্জি দল পার্থভৌমিকের দায়িত্ব দিয়ে তাদেরকে কাউন্সিলর বানিয়ে কোনোভাবে লুট করে ব্যারাকপুরটা দখল করতে হবে। ব্যারাকপুর দখল করার নাম করে এদের সবাইকে কাউন্সিলর বানিয়ে দেওয়া হলো। বিকাশ সিং ইলেকট্রো স্টিলের ঠিকা নেবে, বিষ্ণু জয়শ্রী কেমিক্যালের ঠিকা নেবে। এই ঠিকা নিয়ে গণ্ডগোল চলছে, এই ঠিকা নিয়ে এই খুনটা হচ্ছে। তারা শুধু জানে তৃণমূল আর বিজেপির দিকে ধরে থাকলে দাপট দেখিয়ে তোলাবাজি করা যাবে, এবং তার পরিপ্রেক্ষিতে দল চলছে। তাহলে কেউ তৃণমূল, কেউ বিজেপি, কে কখন খুন হচ্ছে। ওই কে কামারহাটিতে যে খুন করতে গেছে সেও তাই তৃণমূল, যে খুন হতে গেছে সেও তাই। কাউন্সিলর বলছে আমার কোনো নিরাপত্তা নেই। এরা তৃণমূল হওয়ার পরে আমাদের যখন সময়, আমরা যখন বিজেপিতে এরা ছিল, এদের হিম্মত ছিল কি এরা কোনো অপরাধ করবে? কামারহাটি, খড়দা, টিটাগড়, ব্যারাকপুর হচ্ছে নাকি? কথায় বলে রতনে রতন চেনে, আর অপরাধীরা কি চেনে? মালদা জেলাকে একদম হাতের তালুর মতো চেনে। যা চলছে সেখানে, তারপর এই কথাগুলো না বলে থাকতে পারছি না। গন্ডগোল, খুনোখুনি লেগেই থাকে, রুটিন হয়ে দাঁড়িয়েছে একেবারে মালদা জেলায়। এই তো কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী ঘুরে এলেন, ঠিক যেমন অস্ত্র উদ্ধার আর বোধহয় মাদকের কারবারও। এদিন যেমনটা হলো কালিয়াচকে, পুরো কেলেঙ্কারি কাণ্ড জানেন। সাদামাটা একটা লিচু বাগান, সেটাও সুরক্ষিত নয়, সেখানে বিতর্কের বোমা পড়েছে। কারণ ওই বাগান যে সে বাগান নয়, অনেক দিন ধরেই ছিল বাগানটা, অতটা মাথা ঘামাননি এলাকার মানুষজন। আজ যখন পুলিশ সেখানে পৌঁছয়, কি দেখেছে জানেন? তাদের টনক নড়ে গেছে। জানা গেল ভিতরে রমরমিয়ে চলছিল আস্ত একটা মাদক কারখানা। উদ্ধার কম করে 5 কোটি টাকার ব্রাউন সুগার, সঙ্গে আরও প্রচুর রাসায়নিক যেগুলো মাদক তৈরিতে কাজে লাগে। সেই সঙ্গে কারখানার মধ্যে নানা জিনিসপত্র। পুলিশের গন্ধ পেয়েই অবশ্য অপরাধীরা পগার পার। শুধু মাদক বাজেয়াপ্ত করেই গর্বের হাসি পুলিশের মুখে। কিন্তু প্রশ্ন হলো, এভাবে কতদিন চলবে? দিন দিন মালদা যেভাবে অপরাধের ঘাঁটি হয়ে উঠছে, তাতে চিন্তায় ঘুম উড়ে যাওয়ার কথা পুলিশ প্রশাসনের। সেটা হচ্ছে কি? কিভাবে দুষ্কৃতী অপরাধীদের এমন স্বর্গরাজ্য রমরমা হয়ে উঠেছে এই জেলায়? এই প্রশ্নের উত্তর কোথায়? এদিনও কিন্তু সেখানে রক্ত ঝরেছে। প্রকাশ্যেই কুপিয়ে মারা হলো সরকারি অফিসারকে।
ভূতনি থানা এলাকায় স্থানীয় পঞ্চায়েত সচিবকে খুন করা ঘিরে তুল কালাম কাণ্ড। ঘটনায় আহত আরও 6 জন, সবটাই নাকি জমি বিবাদকে কেন্দ্র করে। তাতে প্রাণটাই চলে গেল দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের সচিবের। আহতদের মধ্যেও 3 জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়লে অবাক হওয়ার কিছু থাকবে না। আসলে মালদা আর অবাক করে না বঙ্গবাসীকে। এই যে ছবিগুলো, খুনোখুনি, মারপিট, অস্ত্র উদ্ধার থেকে শুরু করে মাদকের কারবার, এগুলোই এখন মালদার মানুষের গা সওয়া হয়ে গেছে, স্বাভাবিক হয়ে গেছে। কি ভয়ঙ্কর বলুন তো! বেআইনি কাজকর্ম চলছে রমরমিয়ে। পুলিশ কি দেখতে পায় না, নাকি দেখেও দেখতে নারাজ? আর এসবের মধ্যে বারবার ভেসে ওঠে বহিরাগত তত্ত্ব। সব নাকি বহিরাগতরাই করছে। শাসকের গলাতেও বহুবার শোনা গিয়েছে এই বহিরাগত তত্ত্ব। বিহার থেকে বহিরাগত, একথা ঘিরে বাকযুদ্ধ কম হয়নি, নিশ্চয়ই আপনাদের মনে আছে। কিন্তু দিনের শেষে আসল কথা হলো যুদ্ধই সার। মালদা আছে মালদাতেই। উন্নয়ন যদি জলে চলে যায় তাহলে কেমন লাগে বলুন তো? সালটা 2025। যদি এখনও আপনাকে বলি পানীয় জলটুকু আপনি বাড়িতে পাবেন না, গ্রামের মধ্যে পাবেন না, পাহাড় জঙ্গল ডিঙিয়ে বহু পথ উজিয়ে যেতে হবে, আপনার কেমন লাগবে বিষয়টা? আটকে উঠবেন নিশ্চয়ই, তাও আবার এই গরমে। আপনাদের কাছে যেটা শুনতে ভয়ঙ্কর লাগছে সেটা বাস্তব অনেকের কাছেই। কঠিন জীবনযুদ্ধ বাঁকুড়ায়, বুঝলেন? প্রত্যন্ত গ্রামের মহিলাদের পানীয় জল পেতে রোজ লড়াই করতে হয়। অথচ গ্রামে পাইপ বসেছে, নলকূপও আছে, নেই শুধু জলটাই। গ্রাম থেকে 300 মিটার দূরে এই ছোট্ট টিলা, স্থানীয় ভাষায় যাকে বলে গরাম ঘুটু। এই গরাম ঘুটু পাহাড়ের কোলেই এই যে ছোট্ট গর্ত, সেই গর্তে ফোঁটা ফোঁটা জল এসে জমা হয়, যে জল পানীয় জলের চাহিদা মেটায় বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের পাতাজুবা গ্রামের 28টি পরিবারের মানুষের। আমাদের ভাবতে কষ্ট হয় যে এভাবেই পানীয় জল সংগ্রহ করতে হচ্ছে সাধারণ মানুষকে। চাইলেও এরা জল পান না, তবে প্রতিশ্রুতি পান ঝুড়ি ঝুড়ি। যখন ভোট নেবে তখন বলবো দেয় এই ভোট 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 করে চলে আসে। আর এখন জলও নাই, ঘরও নাই, দুয়ার নাই। আমাদের আমার বাপ করে দিয়েছে বলে আমার বাপের ঘরে আছি। আমাকে ঘর দিয়েছে। নেই নেই আর নেই, এটাই ওদের জীবন। এই যে এখন বাঁকুড়া তেতেপুরে শেষ, পারদ চড়তে চড়তে ইতিমধ্যেই 40-এর ঘরে পৌঁছে গেছে, তখন কিনা জল আতঙ্ক গ্রামে। পানীয় জল পেতেও নাজেহাল এরা। কত পথ গিয়ে, ভাঙা সাঁকো, জঙ্গল পেরিয়ে, পাহাড় চড়ে তবে একটুখানি জলের দেখা, সেটাও কত। ছোট খাল থেকে নিয়ে যায়, আর পাইপ জল দিয়েছে, সেটা মানে জল দেয় নাই। পাইপ আছে? হ্যাঁ, পাইপ বসাইছে, জল দেয় না। পাহাড়ের নিচে থেকে জল নিতে হয় না, ওই জন্য মানে যাওয়ার সময় আসার সময় বড় কষ্ট হয়। লক্ষ্মীদের জন্য কত ভান্ডার এ রাজ্যে, নিয়ম করে ভোটের ভান্ডার ভরছে শাসকের, কিন্তু এদের জলটুকু ভরতেও যে জীবন জ্বলে যাচ্ছে, তার বেলা কে কোথায়। জল বাড়িতে বাড়িতে পৌঁছানোর পুরো টাকাটা দেওয়া হয়েছে, এটা আমি নিজে জানি। আর তাহলে বাঁকুড়ায় কেন হবে না এই আদিবাসী এলাকায়? এর কৈফিয়তটা রাজ্য সরকারকে দেওয়া উচিত। না পাইপ ওয়াটার পৌঁছেছে, না সেখানে নলকূপের জল সারা বছর পাওয়া যায়। পাহাড় থেকে এসে যে জল জমা হচ্ছে সেখান থেকে পানীয় জল পূর্বপুরুষের আমল থেকেই তারা ব্যবহার করে আসছেন, এখনও ব্যবহার করে আসছেন। বিরোধীরা আক্রমণ করে করেই ক্ষান্ত, আর শাসক এটা বলে বলে যে হচ্ছে হবে। গ্রামে তো পাইপ বসেছিল, কেন জল নেই? নলকূপ রয়েছে একখানা, কিন্তু তা কতদিন ঠিক থাকে বছরে, সেটা বড় প্রশ্ন। এই মানুষগুলো উত্তর খুঁজে খুঁজে ক্লান্ত। সামনে 26-এ আবার একটা ভোটযুদ্ধ, আবার ওরা শুনবেন প্রতিশ্রুতির বন্যা, পাবেন না শুধু খাওয়ার জলটাই। এই যা ঠোটকাটা আজ এ পর্যন্তই।